মনোয়ারা রেহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। অন্তু অনুমতি চাইলে চোখ মেলে বললেন, এসো। অন্তু চেয়ারে বসল। মনোয়ারা চশমা চোখে আঁটলেন। অন্তুকে দেখলেন দুবার। পরে বললেন, বুঝতে পেরেছ তো কেন ডেকেছি? জি, বুঝতে পেরেছি। জয় আর তোমার সম্পর্ক কতদিনের? অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করেই কথাটা বোধগম্য হতেই কপাল টান করল। কেন যেন মনে হলো ম্যাম ওকে ভরকাতে বলছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। হুম, নেই। ছিল তো, সেটা কতদিনের ছিল? মনোয়ারা আশা করেছিলেন অন্তু থতমত খাবে, অবাক হবে, অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে অন্তু শান্ত চোখে চেয়ে বলল, এই কথা কোথা থেকে শুনেছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো। থাকলে কতদিনের ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রেহমান। অন্তু নির্ভীক এক স্বরে বলল, আমি এবং জয়, এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রা অতিরিক্ত বেমানান ম্যাম। কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্রাক্ট করতে বলেছেন, অথবা যদি কারো কাছে শুনে থাকেন তবে সেটা গুজব। বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোয়ারা কপাল চড়ালেন। মেয়ে এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিদার, কে বলেছে এই কথা ম্যাম? মনোয়ারা অন্তুর কথা অগ্রাহ্য করে বললেন, নিকাবটা খুলো। অন্তু খুলল। মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন। চোখ ফিরিয়ে বললেন, এসবের মাঝে ফাঁসলে কি করে মেয়ে? অন্তু শ্বাস নিল একটা। ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম। কিভাবে, কোথা থেকে, জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না। মনোয়ারা এতক্ষণে সম্পূর্ণ মনোযোগ অন্তুর উপর নিক্ষেপ করলেন। হাত দুটো একত্রে করে টেবিলে কনুই ঠেকিয়ে জানালেন, জয় পাগল। পাগল না ঠিক, তাণ্ডব। পাগলারা তো মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না, তা করে। কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো, হিতাহিত জ্ঞানশূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহী হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কে? তবুও মুখ বুজে থাকে কেন? এই ব্যাপারে আগে শুনুনি কোনোদিন? শুনেছি তো অনেক কিছুই, তবে তা আমার ভিতরে সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত করেছে। মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন। সমাজটা ক্ষমতার, আর ক্ষমতা সব জয়দের। তুমি একটা সাধারণ মেয়ে হয়ে এত প্রতিরোধ করবে? তোমার অতি মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠবে। তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে। কারণ জয় বাঁধনহারা, বেপরোয়া। অন্তুর ভেতরটা অস্থির হলো, তবুও অটল বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি কেন তোমার? তোমার মতো বুদ্ধিমান মেয়ের সাথে মানাচ্ছে না মেয়ে। এই যে শীতল কঠোর কেয়ারলেস ভাবটা, এটা আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্তুর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার। তার ফলে ক্ষতি আমার হবে এও জানি, এবং তা মঞ্জুর। আমার ধৈর্যের প্রাচীর এইসবের ক্ষেত্রে খুব পাতলা, মসৃণ। নিজের অজান্তেই তা চিরে প্রতিরোধ বেরিয়ে আসে। জানি এটা বোকামি, তবে এই বোকামিকে এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই। মনোয়ারা অদ্ভুত হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে আরমিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টা। ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না, জানো তো? জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা আমার জানা নেই। ওর চিন্তাধারা আর সবার মতো না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্জা চুকিয়ে নেয়। জয় তা করবে বলছেন? জয় জ্বলন্ত, কিন্তু জানো, আগুনের চেয়েও পানি মারাত্মক। পানির ছিটায় আগুনকে নিভাতে মুহূর্ত সময় লাগে না।
যেখানে আগুন পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থার পরিবর্তন করতেও অনেকটা সময় ও একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝল। ম্যাম বুঝি পানির হদিশ দিলেন, যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার। মনোয়ারা বললেন, জয় যখন অনার্সে প্রথম বর্ষে ভর্তি হলো, এক ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেটা জয়কে ল্যাচকাটা বেজন্ম বলেছিল। জয় হেসেছিল সেদিন। 2 বছর পর সেই ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গড়ে ফেলেছিল ছাত্র সংগঠনে। এরই মাঝে হামজা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এরই মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজন করে ফেলেছিল, যাতে করে দুজন আলোচনায় এসেছিল। মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেল গণসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছড়ালো দুজনের। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পিছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো। সেই বছর সেই ছাত্রনেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে। রাতের বেলা গার্লস হোস্টেলের দেয়াল টপকে রুমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল, ভিডিও বানিয়েছিল সেটার। সেটা পরদিন পুরো ভার্সিটি দেখলো। ছেলে দুটোর মুখ চিনা গেল না। সেই ছাত্রনেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই, আপনি যেই কারণে আমাকে বেজন্ম জারজ লেচকাটা বলেছিলেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য? এই জন্য ওই গালিগুলো আমার উপর জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি যা না তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী আর পাপী হবেন কেন? আমার বাপ মা নেই, কিন্তু জন্ম তো আমায় অবৈধভাবে দেয়নি। কিন্তু আপনি বকলেন তা বলে। তাতে হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধদের মতো কাজ করে প্রমাণ করতে হতো যে আপনি ঠিক বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম। তার পরের দিন সেই মেয়ে আত্মহত্যা করল। মনোয়ারা অদ্ভুতভাবে হাসলেন এই পর্যায়ে। আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তাভাবনা করি, ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায়। ও রাজনীতিতে এসে বহুবার বহুভাবে জখম হয়েছে। এই জয় আমির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা। সে মার খেয়েছে, শরীরে সেসবের গর্ত রয়ে গেছে। আর কি কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না। ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি। অন্তু কেমন করে যেন হাসল। আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি। খুব আগ্রহ ভরে ব্যাখ্যা করছেন লোকটার নোংরামি। তোমাকে জানাচ্ছি, সব শেষে জয়ের কর্মকাণ্ড আসলেই জারজ সন্তানদের মতোই। ওর জিদ ওকে এই পদ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বকাটে মনে হয়েছে, হামবড়া লেগেছে, কিন্তু এরকম নিকৃষ্ট কুলুষিত জিদের অধিকারী মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামল। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছেদ করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানির কিছু হয় ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে? পারবে না। তখন অন্তু কি করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তুর। আমজাদ সাহেব ভ্রু কুঁচকে এগিয়ে এলেন। এই জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করলো। তুমি এসেছ নিতে, চলে যেতাম আমি। হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব। সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। পিয়ন যদি না জানাতো প্রফেসর ডেকেছে তোকে, আমি চলেই যেতাম। অন্তু খেয়াল করলো আব্বু খুব ঘামছে। শীতের দুপুরে রোদ কড়া নয় মোটেই। তার মাঝেও মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু, সোয়েটারটা খুলো। কেন? দরকার নেই। খুলতে বললাম খুলো। আমি দাঁড়াই। খুলো ওটা, খুলো তুমি ওটা। কাল রাতে বোধহয় প্রেসারের ওষুধ খাওনি, তাই না? কোথায় গেছিলে এখন? কড়া অন্তুর কণ্ঠস্বর।
আমজাদ সাহেব সোয়েটার খুললেন। অন্তু তা নিয়ে নিজের কনুইতে বাঁধিয়ে রেখে বলল, কোথায় গেছিলে বলনি কিন্তু এখনো। আস্তে করে বললেন আমজাদ সাহেব, মোস্তাকিনের সাথে দেখা করে এলাম। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কি প্রমাণ করতে চাও যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি? তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমায়? কোনো মতে উপর উপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিলে মিটে যাবে এমন কিছু? পাগলি খেপে গেছে। আমজাদ সাহেব হাসলেন। রিকশায় উঠেও অন্তু আর কথা বলছিল না। অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাহিরে থাকে 2 বছরের শিশু হয়ে যায়। এটা কি আব্বু? ওটা কি? ওখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হচ্ছে। ওই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল। ওর সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয় আমজাদ সাহেবের। রিকশার হুড তুলে দিলেন। রোদ মুখে লাগছিল। আনমনেই বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই। এই তো লেগেই আছে। সেই সব যদি পিঁড়ি পেতে তোর কাছে বলতে বসি, তারপর নিজের ঝামেলায় তোকেও জড়িয়ে ফেলি, বাপ হিসেবে যে ছোটলোকিটা প্রকাশ পাবে আমার মধ্যে, তার দায় তুই নিবি? এসব কথা তোর কানে কেন দিব আমি? এমনিতেই তো সারাদিন নিজের চেয়েও বেশি সংসারের চিন্তায় লেগে আছিস। বলছি, তোর কাজ শুধু পড়ালেখা করা। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দেই। সংসারের টান পূরণের ঘাড়ে তুলে দেওয়ার হলে বাড়িতে রাখবো কেন তোকে? গম্ভীর স্বরে বলা কথাগুলোকে উপেক্ষা করে বলল অন্তু, তুমি তোমার লেকচার থামাও আব্বু। এটা তোমার ক্লাসরুম, অথবা আমি তোমার ছাত্রী নই। বলবে না? বলবে না। আমিও জানার জন্য মরে যাচ্ছি না। কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার। অন্তুর মতে বিকেল হলো দিনের সুন্দরতম সময়। সিঁড়ির নিচে পাটি বসিয়ে পড়তে বসেছিল সে। রাবেয়া পাশে বসে চাউল খুঁটছিলেন। মার্জিয়া দৃঢ়পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবেয়া বলতে চেয়েও চুপ রইলেন, এই অসময়ে গোসল করো না, পাছে আবার খিটখিটে করে উঠবে মার্জিয়া। রাবেয়া অন্তুকে পেলে কোনো সময় চুপ থাকে না। বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনা, অথবা নিজের অতীতের গল্প শোনানো, নয়তো হাসি মজা করবেন। আজ চুপচাপ আনমনে চাউল খুঁটছেন। অন্তু বই রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবার চোখ নামালেন রাবেয়া। অন্তু ভ্রু কুঁচকালো। কাহিনী কি? চুপ করে আছো কেন? কি হয়েছে আম্মা? রাবেয়া নিচু স্বরে বললেন, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করতেছে কোথায় আল্লাহ মাবুদ জানে। আমার আর ভাল্লাগে না এসব। বাড়ি আসেনি রাতে? আব্বু জানে? চুপ কর। আস্তে কথা কইতে পারিস না? মেয়ে মানুষ। এদিক ওদিক তাকালেন রাবেয়া আতঙ্কিত চোখে। না, পারি না। কোনো পাপ তো করিনি যে তা লুকাতে বিড়বিড় করতে হবে। গত রাতে বাড়ি আসেনি, আবার রাত আসতে যাচ্ছে। তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন মনে করোনি? মার্জিয়ার ঘরে ঢুকে দম আটকে এলো অন্তুর। জানালা দরজা কিছুই খুলেনি। শরীর ভালো যাচ্ছে না মার্জিয়ার। মার্জিয়া খুব সুফি মেয়ে। ঘরবাড়ি সবসময় জকজকে করে তার বদৌলতে। আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না। বাথরুম থেকে আওয়াজ পেল মার্জিয়া। দৌড়ে গেল। বেসিনের উপর ঝুঁকে হর হর করে বমি করছে মার্জিয়া। অন্তু দ্রুত বাহু চেপে ধরল মার্জিয়ার। কোনো মতে দৌড়ে এনে বিছানায় শোয়ালেন ওকে অন্তু। পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালানো ঘরের। চারদিকে বন জঙ্গলের মতো হয়ে আছে। অন্তু মাসেও একবার এই ঘরে ঢুকে না। চারদিকের হাল দেখে অবাক হলো। মার্জিয়ার কপালে হাত চেপে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ কিছু বলেননি তো? নিজেকে কি ভাবেন আপনি? আর আমাদেরই বা কি ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার মতো উত পেতে আছি? এমন মনে হয়? আপনার সাথে শত্রুতা করে 2-4 পয়সা পেলে তাও না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার। মার্জিয়া চুপচাপ চেয়ে রইল। মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে তার চোখ ভিজে গলা ভেঙে এলো। ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে। এখনো পর্যন্ত কোনো খবর নেই। ফোন বন্ধ। অন্তুর চোয়াল শক্ত হলো। তা কাকে বলছেন? চেনেন আমাকে? আমার বাপ মা আমি এই বাড়িতেই পাশের ঘরেই থাকি। তা জানেন আপনি?
এইসব পার্সোনাল কথা আমাদের অচেনাদের কাছে বলবেন না ভাবি। ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না। গোপন কথা গোপন রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তু ঘর থেকে। বোরকা পরে বেরিয়ে যাওয়ার সময় রাবেয়া হাই হাই করে উঠলেন। কোথায় যাচ্ছিস তুই? অন্তু, এই! অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল, ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই অত তোমার। আমিই বরং যাই। রাবেয়া দীর্ঘশ্বাস ফেললেন। অন্তুটা ভীষণ গম্ভীর, রাগ ও মেজাজ ভীষণ তীক্ষ্ণ। তিনি ভেবেছিলেন অন্তিক আজকের মধ্যে ফিরে আসবে, জানানোর দরকার নেই কাউকে। অন্তুকে বললে তা তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে, একটা তামাশা হবে। খানিক বাদেই অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়া কোনো কথার জবাব দিল না, সোজা মার্জিয়ার রুমে গেল। পিছন পিছন দৌড়ে এলেন রাবেয়া। অন্তু মার্জিয়ার হাতে প্রেগন্যান্সির কিট ধরিয়ে দিয়ে বাথরুম অবধি এগিয়ে দিয়ে বলল, যান, টেস্ট করে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না, দ্রুত যান। রাবেয়া অবাক হলেন। অন্তু প্রেগন্যান্সির কিট কিনতে গিয়েছিল? বললেন, আমি তো কিছু বুঝিনি। মার্জিয়া, তা শিওর হলে তো আর আবার পরীক্ষা করার মতো উদ্ভট শখ জাগতো না আমার আম্মু। রাবেয়া চুপ রইলেন। একটু পর আবার নিজেই বিড়বিড় করলেন, অন্তিক কোনোদিনও রাত বাইরে কাটায় না। অন্তু, আমার ভাল লাগতেছে না। কই গেছে? সন্ধ্যা লাগতে যাচ্ছে, এখনো আসলো না। অন্তু একবার তাকালো তার সরলা মায়ের মুখ পানে। তাকে ভীষণ ভয় পান রাবেয়া। অন্তু চোখে আশ্বস্ত করল, কিছু হয়নি, শান্ত হও।